আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের সপ্তাহ 6 এর এই লিনিয়ার ট্রান্সফরমেশন অর্থাৎ যোগশ্রী রূপান্তর নিয়ে আলোচনা করব। প্রথমে আসলে যোগশ্রী রূপান্তর ও যোগশ্রী অপারেটর কি। যদি বিএফ ও ইএফ দুটি ভেক্টর জগৎ, যদি টি সাচ দ্যাট বিএফ টু ইএফ রূপান্তরটির নিম্নের নিয়ম দুটি সিদ্ধ করে তবে টিকে যোগশ্রী রূপান্তর বলা হয়। এক, for all u b belongs to b implies t u plus b equal to t u plus t b. দ্বিতীয় কন্ডিশন, for all u belongs to b এবং alpha belongs to f হলে t alpha u equal to alpha t u, এই দুটি কন্ডিশন মেনে চলে আমরা t কে যোগশ্রী রূপান্তর বলবো। যদি uf equal to bf হয় অর্থাৎ যোগশ্রী রূপান্তরটি t such that bf to bf হয় তবে আমরা t কে যোগশ্রী অপারেটর বলবো। যোগশ্রী রূপান্তরের ইমেজ t such that bf to ef যোগশ্রী রূপান্তর। এক্ষেত্রে uf এর মনোযোগ দিয়ে দেখো, uf এর যে সকল উপাদান bf এর উপাদানের ইমেজ, uf এর ওই সকল উপাদানের সেটকে যোগশ্রী রূপান্তরের ইমেজ বলা হয়। ইয়াকে আমরা ইমেজটি IMT দ্বারা সূচিত করি। আর গাণিতিকভাবে লিখি ইমেজটি ইকুয়াল টু u belongs to uf such that tb equal to u। তোমরা গাণিতিক আকারটা মনে রাখবে কারণ এটা নিয়ে আমরা অঙ্ক করব। u belongs to uf such that tb equal to u, b belongs to bf। এরপরে আসবো আমরা যোগশ্রী রূপান্তরের কার্নেল। মনে করি t such that bf to f যোগশ্রী রূপান্তর। এক্ষেত্রে bf এর যে সকল উপাদানের ইমেজ শূন্য, bf এর ওই সকল উপাদানের সেটকে যোগশ্রী রূপান্তরের কার্নেল বলা হয়। ইয়াকে আমরা কার টি দ্বারা সূচিত করি। গাণিতিকভাবে লিখি কার টি ইকুয়াল টু b belongs to bf such that tb equal to u belongs to uf। তাহলে আমরা কার্নেলকে প্রকাশ করব tb equal to u আকারে। র‍্যাঙ্ক ও নালিটি, ইমেজ টি এর মাত্রাকে র‍্যাঙ্ক এবং কার্নেল টি এর মাত্রাকে আমরা নালিটি বলবো। উদাহরণ 1 দেখা যায় t such that r3 to r3 দ্বারা বর্ণিত চিত্রণ txyz equal to x plus 2y, y minus z, x plus 2z যোগশ্রী অর্থাৎ যোগশ্রী রূপান্তর। ইংরেজিতে show that the mapping t such that r3 to r3 where txyz equal to x plus 2y, y minus z, x plus 2z is linear, that is linear transformation। তাহলে আমরা সলিউশনে যাব। তাহলে কি দেওয়া আছে, t such that r3 to r3 দ্বারা বর্ণিত চিত্রণ txyz equal to আমাদের আছে x plus 2y, y minus z, x plus 2z। তো আমরা জানি যোগশ্রী রূপান্তর হওয়ার জন্য আমাদের দুটি শর্ত আছে। তো আমরা সেই দুটি শর্ত এখন দেখব শর্ত দুটো সিদ্ধ করে কিনা। তাহলে আমরা ধরে নেব যে কোনো দুটি ভেক্টর ub belongs to r3, যেখানে যেহেতু r3 মানে ত্রিমাত্রিক অতএব u এবং v দুটার স্থানাঙ্কই হবে ত্রিমাত্রিক। আমরা u এর স্থানাঙ্ক ধরে নিলাম u1, u2, u3 আর v equal to v1, v2, v3। তাহলে আমরা u plus v যোগ করব। তাহলে u plus v equal to আমরা লিখতে পারবো, তো আমরা জানি u plus v দুটো যোগ করলে ভেক্টরগুলোর কি অনুরূপ উপাদানগুলো যোগ হবে। তাহলে u এর প্রথম উপাদান যোগ v এর প্রথম উপাদান, তাহলে u1 plus v1, দিয়ে u এর দ্বিতীয় উপাদান যোগ v এর দ্বিতীয় উপাদান, তাহলে u2 plus v2, অনুরূপভাবে u3 plus v3। আমরা tu বের করব। তাহলে t u মানে t u1, u2, u3 equal to, তাহলে দ্যাট ইজ এটা হয়ে গেছে কেমন আকার t x y z। তাহলে x এর জায়গায় আছে u1, y জায়গায় u2, z এর জায়গায় u3। তাহলে আমাদের txyz কেমন ভাবে সংজ্ঞায়িত, x plus 2y, y minus z, x plus 2z
তাহলে আমাদের x এর কাজ করতেছে এখানে u1, তাহলে আমরা অনুরূপভাবে লিখবো u1 প্লাস 2u, কারণ x প্লাস 2y, তাহলে এখানে হবে u1 প্লাস 2u2। এরপর আছে y মাইনাস z, তাহলে এখানে y মানে u2, z মানে u3, তাহলে u2 মাইনাস u3, কমা দিয়ে আছে x প্লাস 2z, তাহলে x মানে এখানে u1 আর z মানে u3, তাহলে আমরা লিখবো u1 প্লাস 2u3। অনুরূপভাবে t b বের করব আমরা, অনুরূপভাবে একই কাজ করব, এখানে একই রকম x মানে v1, y মানে v2, z মানে v3, তাহলে অনুরূপভাবে আমরা লিখতে পারবো v1 প্লাস 2v2, কমা দিয়ে v2 মাইনাস v3, কমা v1 প্লাস 2v3। এখন আমরা tu প্লাস tb বের করব, তাহলে tu প্লাস tb সমান আমরা tu লিখলাম যোগ tb, লেখার পরে আমরা যোগ করব, সে একই কাজ অনুরূপ উপাদান যোগ করব। তাহলে দেখো প্রথম উপাদানগুলো যোগ করব, তাহলে tu এর প্রথম উপাদান হলো u1 প্লাস tu2, আর tb এর প্রথম উপাদান হলো b1 প্লাস 2b2, তাহলে আমরা একসাথে লিখতে পারবো u1 প্লাস b1 প্লাস 2u2 প্লাস b2। এরপরে আছে দ্বিতীয় উপাদানগুলো যোগ করব, তাহলে অনুরূপভাবে দ্বিতীয় উপাদানগুলো যোগ করে পাবো u2 প্লাস b2 মাইনাস u3 মাইনাস b3। অনুরূপভাবে তৃতীয় উপাদানগুলো যোগ করে পাবো u1 প্লাস b1 প্লাস 2u2 প্লাস 2b আর 2u3 প্লাস 2b3। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। আবার আমরা tu প্লাস b বের করব, তাহলে tu প্লাস b, আমরা u প্লাস b বের করে রেখেছি, u প্লাস b বের করে রেখেছি u1 প্লাস b1, কমা দিয়ে u2 প্লাস v2, কমা দিয়ে u3 প্লাস b3। তাহলে এখানে আবার দেখো t x y z ওই আকারটা চলে এসেছে, তাহলে ওটার মতো আমরা কাজ করলে আমরা আবার লিখতে পারো, তাহলে x প্লাস 2y, প্রথমটা হয়ে যাবে x প্লাস 2y, তাহলে x বলতে এখানে u1 প্লাস b1, আর y বলতে u2 প্লাস v2, তাহলে 2 দ্বারা গুণ করলে x প্লাস 2y, তাহলে আমরা লিখতে পারবো u1 প্লাস b1 প্লাস u2 প্লাস 2u2 প্লাস 2v2, কমা দিয়ে দ্বিতীয় উপাদান হলো আমাদের y মাইনাস z, তাহলে y বলতে এখানে u2 প্লাস v2, তাহলে আমরা লিখলাম u2 প্লাস v2 মাইনাস u3 মাইনাস v3। তৃতীয় উপাদান হয়ে যাবে x প্লাস z, তাহলে x বলতে এখানে u1 প্লাস v1, তাহলে আমরা লিখলাম u1 প্লাস v1 প্লাস 2z, তাহলে 2 আর z বলতে u3 প্লাস v3। আমরা এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে রাখবো, সেটা দেখি। 1 ও 2 থেকে আমরা পাবো দুটো রাইট সাইড দুটো সমান, অথবা আমরা লেফট সাইড দুটাকে সমান লিখতে পারবো। তাহলে আমাদের প্রথম কন্ডিশন স্যাটিসফাইড হলো। আবার দ্বিতীয় কন্ডিশনে যাব, ধরবো আমরা আলফা যে কোনো স্কেলার, কারণ আমাদের ছিল আলফা বিলংস টু এফ সংজ্ঞায়, তাহলে আমরা এফ মানে আমরা বুঝি একটি স্কেলার, তা আমরা ধরে নিব ধরে আলফা বিলংস টু এফ বা আলফা যে কোনো একটি স্কেলার। সুতরাং আলফা ইউ, তাহলে আলফা ইউর সকল এলিমেন্টকে আলফা দ্বারা গুণ করব, তাহলে আমরা বের করব টি আলফা ইউ, তাহলে টি আলফা ইউর মানটা বসাই দেব, আলফা u1 আলফা u2 প্লাস আলফা u3 আর কমা আলফা u3। তাহলে আবার দেখো আবার এখানে txyz ওই আকারটা আসছে, তাহলে আমরা সেই আকারটা বসাবো, তাহলে x প্লাস 2y, তাহলে আলফা u1 প্লাস 2 আলফা u2, y মাইনাস z, তাহলে আলফা u2 মাইনাস আলফা u3, আর x প্লাস 2z, তাহলে আলফা u1 প্লাস 2 আলফা u3। সবগুলো থেকে আমরা আলফা কমন নিতে পারি, আলফা কমন নেওয়ার পরে ব্র্যাকেটের ভিতরে আমাদের সেটা আছে টি ইউর মান, তাহলে আমরা আলফা টি ইউ পেলাম। তাহলে আমাদের দ্বিতীয় কন্ডিশন টি আলফা ইউ ইকুয়াল টু আলফা টি ইউ, দ্বিতীয় কন্ডিশনটা স্যাটিসফাইড হলো। অথবা আমরা বলতে পারবো যেহেতু টি অফ ইউ প্লাস বি ইকুয়াল টু টি ইউ প্লাস টিবি এবং টি অফ আলফা ইউ ইকুয়াল টু আলফা টি ইউ, অথবা আমরা বলতে পারবো টি একটি যোগাশ্রী বা যোগাশ্রী রূপ। আমরা एग्जांपल 2 তে যাব, txyz equal to x plus 2y minus 3z, 2x minus y plus 4z, 4x plus 3y minus 2z দ্বারা সংজ্ঞায়িত যোগাশ্রী অপারেটর t
such that R3 to R3 হলে ইমেজ টি ও কার্নেল টি এর একটি বৃত্তি ও একটি মাত্রা নির্ণয় করো। If T such that R3 to R3 be the linear operator defined by Txyz equal to এত, then find a basis and a dimension of image T and kernel T. অর্থাৎ আমাদের এখানে ইমেজ টি এবং কার্নেল টি এর একটি করে বৃত্তি ও মাত্রা কার্নেল টি এর একটি করে বৃত্তি ও মাত্রা নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমরা ইমেজ টি এর বৃত্তি নির্ণয় করব, মাত্রা নির্ণয় করব এবং কার্নেল টি এর বৃত্তি নির্ণয় করব, মাত্রা নির্ণয় করব। তাহলে আমরা মনে রাখবো যদি এরকম অঙ্কের ক্ষেত্রে আমাদের আসে, এই অঙ্কটাকে অথবা এইভাবে আসতে পারে, দেখো নিচের যোগাশ্রী রূপান্তরটির র্যাঙ্ক, তা আমরা জানি ইমেজ টি এর মাত্রাকে বলা হয় র্যাঙ্ক। ইমেজ টি শূন্যতা মানে কার্নেল টি এর মাত্রা এবং কার্নেল টি নির্ণয় করো। তাহলে এইভাবে অঙ্কটা আসতে পারে, তোমরা একটু খেয়াল করে দেখবা। তাহলে আমরা দেখো প্রথমে ইমেজ টিতে যাব। তো মনে রাখবা সবসময় আমরা ইমেজ টি এর বৃত্তি মাত্রা নির্ণয় করব আদর্শ বৃত্তির সাপেক্ষে। তো আমরা যেহেতু তিন মাত্রার, তাহলে আমরা ধরে ফেলবো শুরুতে। প্রথমে সমাধান শুরু করবো এরকম কি কি দেওয়া আছে। টি সাচ দ্যাট R3 থেকে R3 যোগাশ্রী অপারেটরটি কেমন, Txyz ইকুয়াল টু কিভাবে দেওয়া আছে আমরা সংখ্যাটা দেখব। এবার আমরা জানি R3 এর আদর্শ বৃত্তি গুলো ধরবো। আদর্শ বৃত্তি R3 মানে তিন মাত্রিক, তাহলে E1 E2 E3 আসবে। তাহলে আমরা E1 টা জানি মুখস্থ 1 0 0, E2 হবে 0 1 0 এবং E3 হলো কত 0 0 1। এখন আমরা কি কাজ করব, TE1 বের করব। তাহলে TE1, তাহলে TE1 এর মানটা 1 0 0, তার মানে এখানে x এর কাজ করবে 1, y এর কাজ করবে 0 আর z এর কাজ করবে 0। তাহলে আমরা ওই যে Txyz এর সংখ্যাটাতে বসাবো। তাহলে আমাদের প্রথম এলিমেন্ট কেমন আছে দেখো, 1 + 2y - 3z। তাহলে y এবং z এর মান এখানে 0 0, তাহলে x এর মান 1, আমরা ওইটা অনুযায়ী বসাই দেব। তাহলে দেখো বসালাম 1 প্লাস ওই যে y এর মান যেহেতু 0 এই কারণে 0 - 3z আছে, তাহলে z 0 দ্বারা গুণ করলে 0 হয়ে যাবে। দ্বিতীয় উপাদান আছে 2x - y + 4z। এখানে x এর মান 1 বসাবো আর yz যেহেতু 0 তাহলে 0 0 বসা দেব। তৃতীয় উপাদান হলো 4x + 3y - 2z। তাহলে আমরা 4x এর মান 1, তাহলে 4 হয়ে যাবে আর yz 0 এখানে 0 0 বসা দেব। তাহলে আমরা ব্যাখ্যাটা দেখলাম, শেষ পর্যন্ত আমরা পেয়ে যাব 1 2 4। অনুরূপভাবে আমরা TE2 বের করব। তাহলে E2 মানে T 0 1 0। তাহলে অনুরূপভাবে ওই যে সংজ্ঞাতে Txyz এর মান ওই যে TE1 এর মতো আমরা বসালে পাবো কত, ওই যে যেটা আবার x আর z 0, তাহলে xz 0 হয়ে যাবে, y এর মান 1, তাহলে 2y আছে প্রথম উপাদানে, এখানে 2 আর xz 0। অনুরূপভাবে দ্বিতীয় উপাদানে আছে -y, x আর z 0, তাহলে -1। তৃতীয় উপাদানে আছে 3z আর 3y, তাহলে 3 হয়ে যাবে আর x আর z 0, তাহলে 3 হবে। অনুরূপভাবে আমরা TE3 বের করব। তাহলে T 0 0 1, তাহলে এখানে এবারে z এর মান 1 হবে, x আর z 0। এখানে আমরা মানগুলো বসালে পেয়ে যাব -3 4 -2। এভাবে তাহলে ইমেজ টি এর বৃত্তি মাত্রা নির্ণয় করতে হলে আমাদের সবসময় মনে রাখবো আদর্শ বৃত্তির সাপেক্ষে। সেটা 2 মাত্রিক হলে 2 মাত্রিক, 3 মাত্রিক হলে 3 মাত্রিক, এভাবে আমরা আদর্শ বৃত্তিগুলো ধরবো। এরপরে TE1 TE2 TE3 যতগুলো বৃত্তি আছে সেগুলো বের করব। বের করার পরে এই যে আমরা E1 E2 E3 এগুলো পাবো, সেগুলোকে যে মানগুলো পাবো সেগুলোকে আমরা সারি হিসাবে ধরে ম্যাট্রিক্স গঠন করে ইসালনে প্রকাশ করব। তাহলে আমরা শুরু করব TE1 TE2 TE3 কে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স গঠন করে পাই। এরপর আমরা কি কাজ করব, ইসালন আকারে প্রকাশ করব। তো ইসালন আকারে তোমরা যেহেতু পারো, এখানে আমি আর বিস্তারিত বলবো না, ব্যাখ্যাটা দিয়ে রেখেছি। তাহলে আমরা ইসালন আকারে প্রকাশ করে ফেলেছি। তো ইসালন আকারে তোমরা জানো ম্যাট্রিক্সকে ইসালন আকারে প্রকাশ করার পরে যতগুলো অশূন্য সারি থাকে সেগুলো হয় তার বৃত্তি, এবং অশূন্য সারির যে কয়টা থাকে, অর্থাৎ একটা থাকলে মাত্রা 1 হয়, দুইটা থাকলে মাত্রা 2, অর্থাৎ অশূন্য সারি সংখ্যা হবে তার মাত্রা, এবং যে অশূন্য সারিগুলো থাকে সেগুলো হবে তার বৃত্তি। তাহলে আমরা এখানে দেখো ইসালন প্রকাশ করার ফলে আমরা এখান থেকে পেয়ে গেলাম একটি সারি ইসালন ম্যাট্রিক্স যেখানে দুটো অশূন্য সারি বিদ্যমান। তাহলে অশূন্য সারি অর্থাৎ ইমেজ টি এর মাত্রা বা র্যাঙ্ক যে নামে আসুক 2, যেহেতু অশূন্য সারি দুইটা, এবং বৃত্তি হবে ওই যে দুটো অশূন্য সারি আছে। অশূন্য সারি কত, প্রথম সারি 1 2 4 1 2 4, দ্বিতীয় সারি 0 -5 -1,
তাহলে 0 -5 -1। তোমরা এখানে আরেকটা এভাবেও লিখতে পারো, যেহেতু দ্বিতীয় সারির এলিমেন্টটা প্রথমটা শূন্য, বাকি দুটো -5 -1, ইচ্ছা করলে আমরা দ্বিতীয় সারিকে -5 দ্বারা ভাগ করে ওই যে বৃত্তগুলো এইভাবে লিখতে পারি। প্রথম সারি যা ছিল তা থাকবে 1 2 4, এবং দ্বিতীয় সারিটাকে আমরা লিখতে পারবো 0 1 1। তো তোমরা যা লিখো তাই সঠিক। তাহলে আমরা ইমেজ টি এর বৃত্তি এবং মাত্রা লিখলাম। আবার বলি, ইমেজ টি এর বৃত্তির মাত্রা যদি আমাদেরকে বের করতে বলে, তাহলে আমরা আদর্শ বৃত্তি ধরবো, আদর্শ বৃত্তি থেকে ট্রান্সপোজ বের করব, যে টি এক্স ওয়াই যে সংখ্যা থাকে ওই সংখ্যা থেকে আমরা ট্রান্সপোজ গুলো বের করব। বের করার পরে দিয়ে আমরা ওই টি E1 E2 E3 এভাবে যেগুলো আসে এগুলা নিয়ে একটা সারি ম্যাট্রিক্স গঠন করব। ম্যাট্রিক্স গঠন করে আমরা ইসালনে প্রকাশ করব। ইসালনে প্রকাশ করে আমরা বৃত্তি এবং মাত্রার কথা বলবো। এবার আমরা জানি কার্নেলটির সংজ্ঞা অনুযায়ী আমরা আবার ধরে নেব আমরা xyz বিলংস টু কার্নেলটি। xyz যদি কার্নেলটির উপাদান হয়, তাহলে আমরা জানি কার্নেলের সংজ্ঞা অনুসারে txyz = 0 হয়। তাহলে আমাদের যেহেতু তিনটা এলিমেন্ট, এখানে আমরা 0 0 0 লিখব। তাহলে আমরা এটা কার্নেলটি এর সংজ্ঞা অনুযায়ী লিখে বলতে পারলাম txyz = 0 0 0, কমা দিয়ে লিখবে। এবার আমরা আসলে txyz টা বসাবো, সংজ্ঞাটা txyz এর মানটা বসালাম = 0 0 0। যেহেতু ক্রমজোড় সমান হয়ে গেছে, আমরা জানি ক্রমজোড় সমান মানে তাদের প্রথম উপাদান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান, তৃতীয় উপাদান সমান তৃতীয় উপাদান। এভাবে আমরা লিখলাম। লেখার পরে এখানে একই কাজ, আমরা এটা কি করব, এটাকে সমাধান করব, ইসালন আকারে প্রকাশ করব। তো ইসালন আকারে এখানে আমি ব্যাখ্যা করব না, কারণ এগুলো তোমাদেরকে করিয়েছি। তো আমরা প্রথমেই x বাদ দেওয়ার পরে দেখো আমাদের দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণ দুটা একই হয়ে গেছে। তো এই দুটা থেকে আমরা একটা সমীকরণ নেব এবং একসাথে আমরা -5 দ্বারা ভাগ করে দিতে পারি। তাহলে আমরা পেয়ে গেলাম কত, এখানে চলক আছে আমাদের তিনটা, সমীকরণ পেয়ে গেলাম দুইটা। তো আমরা জানি যতটা চলক থাকে ততটা সমীকরণ যদি শেষ পর্যন্ত আমরা না পাই, তাহলে আমরা বলি এখানে একটা স্বাধীন চলক থাকে, আর স্বাধীন চলকের সংখ্যা যত তার মাত্রা তত হয়। আমরা এই কথাটা লিখবো, ইয়ার সমীকরণ জোটের একটি ইসালন আকার। এখানে তিনটি চলকের দুটি সমীকরণ বিদ্যমান, অতএব স্বাধীন সংখ্যা চলকের সংখ্যা হয়ে যাবে 3 - 2 দ্যাট ইজ কত 1। অতএব আমরা লিখতে পারবো যেহেতু স্বাধীন চলক একটি, অতএব কার্নেলটির মাত্রা বা সেটাকে আমরা নালিটিও বলি বা শূন্যতাও বলি মাত্রা এক, অর্থাৎ যতটি স্বাধীন চলক তার মাত্রাও তত। তো মাত্রাকে কার্নেলটির মাত্রাকে আমরা মাত্রা বলি, শূন্যতা বলি বা নালিটি বলি। আবার বৃত্তি নিব, যেহেতু এখানে স্বাধীন চলক বিদ্যমান, আমরা দ্বিতীয় সমীকরণ থেকে y অথবা z কে স্বাধীন চলক হিসাবে এখন ধরতে পারি। যে যেটা ধরো, যেটা নিয়ে কাজ করা চলবে। আমি z কে স্বাধীন চলক ধরলাম, আমি z = 1a ধরলাম। তাহলে z = a হলো আমাদের দ্বিতীয় সমীকরণ থেকে আমরা y পাবো 2z দ্যাট ইজ 2a। প্রথম সমীকরণ থেকে পাবো x = -2y + 3z। এখান থেকে আমরা y এবং z এর মান বসে পাবো -a। তাহলে আমরা পেয়ে যাবো, সুতরাং xyz = x এর মান পেলাম -a, y এর মান 2a, z এর মান a কমন নিলে আমরা পাবো -1 2 1 দ্যাট ইজ কার্নেলটি এর একটা আমরা বৃত্তি পেয়ে যাব -1 2 1। তাহলে দেখো কার্নেলটির ক্ষেত্রে আমরা কিভাবে বৃত্তি মাত্রা বের করেছি, একটা অঙ্ক দিয়ে দিলাম। তোমরা এটা করতে পারলে ইনশাআল্লাহ যে কোনো অঙ্ক আসলে তোমরা পারবা। উদাহরণ 3 এ যাব আমরা। মনে করি টি সাবজেক্ট r3 থেকে r3 একটি যোগাশ্রী রূপান্তর এবং ইহা 1 0 0 0 1 0 এবং 1 2 3 কে যথাক্রমে 1 1 2, -1 1 1 এবং -1 3 4 ভেক্টরে চিত্রিত করে txyz এবং কার্নেল নির্ণয় করো। তাহলে দেখো, অর্থাৎ 1 0 0 1 এর যোগাশ্রী রূপান্তরটা কত 1 1 2, দ্বিতীয়টা যোগাশ্রী রূপান্তর দ্বিতীয়টা, তৃতীয়টা যোগাশ্রী রূপান্তর তৃতীয়টা। তা আমাদের এখানে এইভাবে দেওয়া থাকতে পারতো কি, ওই যে t1 0 0 = 1 1 2, t0 1 0 = -1 1 1, t1 2 3 = -1 3 4। এভাবে দিতে পারতো, না দিয়ে তারা একটু কথা বলে দিয়েছে। তা আমরা ওই কথাটা লিখবো একসাথে। ইংলিশ ভার্সনটা দিয়ে রেখেছি, তোমরা একটু দেখে নেবে।
তাহলে প্রশ্ন মতে আমরা সরাসরি লিখে ফেলছি, দেখো t100 ইকুয়াল টু 111 অনুরূপভাবে দ্বিতীয়টা তৃতীয়টা লিখে ফেলবো। এখন আমরা কি txyz নির্ণয় করব। তাহলে আমরা এখানে কাজ শুরু করব। ধরি xyz ইকুয়াল টু আলফা, ওই যে প্রথম ভেক্টর 100 প্লাস বিটা ইনটু 010 প্লাস গামা ইনটু 123। আমরা এখান থেকে রাইট সাইডে গুণ করে রাখবো। প্রথমে রাইট সাইডে যোগ করব, যোগ করার পরে আমরা এখান থেকে সমীকরণ আকারে লিখব। সমীকরণ আকারে লিখে এখান থেকে আমরা আলফা বিটা গামার মানটা বের। তাহলে আমরা ইচ্ছালনে প্রকাশ করতে হয় না, শেষ সমীকরণ থেকে আমরা 3 গামা ইকুয়াল টু জেড দ্যাটস গামা ইকুয়াল টু জেড বাই 3 পেলাম। তাহলে দ্বিতীয়টা থেকে আমরা বিটা ইকুয়াল টু y মাইনাস 2 গামা, এখান থেকে আমরা বিটার মান পেয়ে যাব y মাইনাস 2, ওই যে গামার মান z বাই 3 বসাবো, এবং প্রথমটা থেকে আলফা ইকুয়াল টু x মাইনাস গামা বসাবো, দ্যাট ইজ x মাইনাস গামার মান আমরা z বাই 3 বসাবো। তাহলে আমরা আলফা বিটার গামার মান পেয়ে গেলাম। তা আমরা আলফা বিটা গামার মান এক নাম্বার থেকে বসাবো। তা আমাদের এক নাম্বার ছিল x ইনটু আলফা ইনটু প্রথম ভেক্টর, বিটা ইনটু দ্বিতীয় ভেক্টর, গামা ইনটু তৃতীয় ভেক্টর। এবার আমরা যেহেতু txyz নির্ণয় করব, এই কারণে উভয় পক্ষে t নিব। তাহলে txyz ইকুয়াল টু রাইট সাইডে দা আলফা t100, কারণ আমরা যোগাশ্রী রূপান্তরে পড়েছি t আলফা ইউ। t আমরা যোগাশ্রী রূপান্তরের দ্বিতীয় কন্ডিশনে পড়েছি সংজ্ঞায় t আলফা ইকুয়াল টু আলফা t ইউ, অর্থাৎ আলফা বিটা গামা যে স্কেলারগুলো থাকবে সেগুলো টির বাইরে চলে যাবে আর ভেক্টরটা টির সাথে থাকবে। আমরা সেভাবে লিখেছি, দেখো আলফা বিটা গামা, আর বাকি বাইরে রেখে দিয়েছি, বাকিগুলো টিতে থাকবে। এখন আমরা যে এটা দেওয়া ছিল আমাদের t100 মান, t010 এবং t123 এর মান দেওয়া ছিল, সেগুলো বসাবো। বসিয়ে ফেললাম। বসানোর পরে এখন যথারীতি আগের মতো গুণ করব, গুণ করে আবার রাইট সাইডে যোগ করব। যোগ করার পরে এই যে আমরা এখন ওই যে আলফা বিটা গামার মান বের করে রেখেছি, সে মানগুলো বসাবো। তাহলে মানগুলো বসাই, যেহেতু একটু বড় এই কারণে আলফার মানটা আমরা বসালাম কত, x মাইনাস জেড বাই 3। এরপরে দিই মাইনাস বিটার মান ছিল আমাদের y মাইনাস 2z বাই 3। তাহলে y মাইনাস z দ্বারা যেহেতু গুণ, তাহলে মাইনাস হয়, মাইনাস মাইনাস প্লাস কত 2z বাই 3। এরপরে দিয়ে অনুরূপভাবে বাকিগুলোতে বসালাম। বসানোর পরে আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে লসাগু করব। আমরা এটাকে পেয়ে গেলাম x মাইনাস ওয়াই, এই আকারটা আসবে। আমরা অতএব লিখতে পারবো txyz ইকুয়াল টু আমরা পেয়ে যাব x মাইনাস ওয়াই কমা x প্লাস ওয়াই কমা 2x প্লাস ওয়াই। আমাদের যেহেতু 3 চলক বিশিষ্ট এটা, এই কারণে আমরা z এটা যেহেতু নাই, এখানে z টাকে শূন্য লিখে ফেলবো। আবার ধরবো xyz বিলংস টু কার্নেল t, সেখান থেকে আমরা সংজ্ঞা অনুসারে লিখবো txyz ইকুয়াল টু 00। এখান থেকে txyz এর মানটা বসাবো। একটু আগে যে আমরা txyz বের করে রেখেছি x মাইনাস ওয়াই প্লাস 0, অর্থাৎ আমার txyz এর যেহেতু মান লাগবে এবং 3 চলকের, এই কারণে আমরা যে txyz বের করার সময় z এর মানটা যেহেতু z অনুপস্থিত, এই কারণে আমরা z এর জায়গায় শূন্য বসিয়ে রেখেছি। তাহলে এটা এই তিনটাকে আমরা ক্রমজোড়টাকে সমীকরণ রূপ দেব। আবার ইচ্ছালনে প্রকাশ করব। ইচ্ছালনে প্রকাশ করার পরে দেখো আমরা দেখলাম যে দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণ থেকে আমরা সরাসরি y ইকুয়াল টু z লিখতে পারি। এই কারণে আমরা y ইকুয়াল টু z লিখতে পারবো। এই তিনটা দ্বিতীয় এবং তৃতীয় থেকে একটা সমীকরণ রাখবো। তাহলে আমরা দ্বিতীয় সমীকরণটা পেলাম 0 প্লাস y প্লাস 0 ইকুয়াল টু 0। তাহলে এখানে একই রকম দেখো তিনটা চলকের দুটি সমীকরণ আছে, অতএব স্বাধীন চলক একটি। তো স্বাধীন চলক যেহেতু একটাই, আমরা স্বাধীন চলকটা ধরে নিব। এখানে z ইকুয়াল টু 1 ধরে নিয়েছি। ইচ্ছা করলে তোমরা অন্য কিছু ধরতে পারো। তো আমরা যেহেতু z ইকুয়াল টু 1 ধরেছি, কারণ z টোটালি অনুপস্থিত। আর স্বাধীন চলক আমরা abc বা যে কোনো জানা ধ্রুবক ধরতে পারি, কারণ স্বাধীন মানে তুমি ইচ্ছা মতো ধরবা। এখানে আমরা কখনো abc দিয়ে কাজ করি। তুমি যদি abc না ধরে সরাসরি কোনো ধ্রুবক ধরো, তাহলে ওই ধ্রুবক ধরে তুমি কাজ করতে পারো।
সোজা কথা যা দিলে তোমার ক্যালকুলেশন সহজ হবে তুমি ওইভাবে ধরবা। তাহলে z = 1 ধরলাম, আমরা দ্বিতীয় সমীকরণ থেকে y = 0 পেয়ে যাব, y এর মান প্রথম সমীকরণ বসিয়ে দিলে x = 0 পেয়ে যাব। অতএব আমরা লিখতে পারবো কার্নেলটা ইকুয়াল টু কত L001। তাহলে আমরা কার্নেলটিটাও পেয়ে গেলাম। পরবর্তী উদাহরণ অর্থাৎ উদাহরণ 4, মনে করো s এবং t ভেক্টর জগৎ R2 এর দুটি যোগাশ্রয়ী অপারেটর, যেখানে s = দেওয়া আছে, t = দেওয়া আছে। আমাদের বলছে st, s² এবং t² এর জন্য ফর্মুলা নির্ণয় করো। ইংলিশ ভার্সনটা দিয়ে রেখেছি। let s and t be the linear operator on R2 defined by s = এত and t = এত। find the formula for st, s² and t²। অর্থাৎ আমরা st, s² এবং t² এর জন্য একটা ফর্মুলা নির্ণয় করব। এটা সহজ, এটা জাস্ট আমাদের এই তোমরা যেটা কম্পোজিট ফাংশন করেছো সেটার মতো। তাহলে আমরা কি কি দেওয়া আছে লিখে ফেলবো। s টা দেওয়া আছে, t টা দেওয়া আছে, লিখে ফেলবো। তাহলে stxy, st মানে txy। তো আমরা দেখো একেবারে এই কম্পোজিট ফাংশন এরকম আমরা g কম্পোজিট f বা তোমরা গফ হিসাবে পড়ছো, তো g কম্পোজিট f যেটা সামনে ছিল তার সাথে আমরা চলক x নিয়ে আসতাম। যেহেতু আমাদের এখানে দুটি চলক x y, এই কারণে s t এর সাথে আমরা x, y লিখবো। তাহলে ওটার মতো দেখো s টাকে ধরে রাখলাম আর txy টা আমাদের দেওয়া আছে কত, txy টা 2x + y, x - y। তাহলে ওই কম্পোজিট ফাংশনের মতো এখন হয়ে গেল s x y। তাহলে এটা x হিসাবে এখন থাকবে 2x + y আর y হিসাবে থাকবে x - y। তাহলে আবার আমরা কিসের সঙ্গে, s এর সঙ্গে বসাবো। s এর সংজ্ঞাটা আমাদের কি 3x + 2y। তাহলে দেখো আমরা লিখছি 3x বলতে 2x + y প্লাস 2y, তাহলে 2 * y বলতে এখানে x - y। আবার মাইনাস দ্বিতীয় লিমিটের -5x + y, তাহলে -5x এর মান বলতে এখানে 2x + y প্লাস y, তাহলে y = এখানে কত x - y। ওই আকারটা ওই সংজ্ঞাটাতে আমরা বসাবো, বসে এখানে ক্যালকুলেশন করব। যোগ বিয়োগ করলে আমরা পেয়ে যাব 8x + y, -9x - 6y। তাহলে আমরা st টা পেয়ে গেলাম। এবার t², অর্থাৎ আমরা যেরকম g কম্পোজিট g অথবা f কম্পোজিট f নির্ণয় করে এসেছি ঠিক এটাও। তাহলে s² xy মানে আমরা sxy, তাহলে s এর আমরা প্রথমে মানটা বসিয়ে দেব, সংজ্ঞাটা। আবার এটা sxy, তাহলে x বলতে এখানে 3x + 2y আর y বলতে -5x + y। তাহলে আবার এই সংজ্ঞাতে আমরা বসাবো, তাহলে 3x + 2y কমা দিয়ে -5x প্লাস y, তো y বলতে -5x + y। বিয়োগ করব, তাহলে যোগ বিয়োগ করব। আবার যোগ বিয়োগ করলে আমরা পেয়ে যাব -6 + 8y, 20x - 9y। এবার t² xy বের করব, তাহলে t² মানে t txy, আমরা t txy এর মানটা বসিয়ে দেব, তাহলে 2x + y, x - y। তাহলে এটা আবার txy আকারে হয়ে গেল। তাহলে আবার আমরা এখানে বসাবো, তাহলে t 2x, x বলতে 2x + y প্লাস y, y বলতে x - y। অনুরূপভাবে x - y, তাহলে 2x + y - x প্লাস y একসাথে লিখে ফেললাম। আমরা এখান থেকে যোগ বিয়োগ করে t² পেয়ে যাব 5x + y, x + 2y। তাহলে আমরা t² এর ফর্মুলাটাও পেয়ে গেলাম। এটা আমাদের आंसर। উদাহরণ 5, মনে করো t সাবজেক্ট R3 to R3 একটি যোগাশ্রয়ী অপারেটর যার নিম্নরূপে সংজ্ঞায়িত, অর্থাৎ txyz = আমাদের সংজ্ঞায়িত আছে x + y - z, x - y + z, x + y + z। আমাদের বলছে এই t টা কি বিপরীতযোগ্য কিনা যাচাই করো। যদি বিপরীতযোগ্য হয় t ইনভার্স নির্ণয় করতে বলছে, আর t ইনভার্স নির্ণয় করার পরে আমাদেরকে ফলাফল আবার যাচাই করে দেখতে বলছে। অনেকগুলো অংশ স্টেপ বাই স্টেপ তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো, এরকম অনেকগুলো অঙ্ক আছে, প্রায় সময় আসে, হয়তো সবগুলো অংশ আসে না। কখনো বিপরীতযোগ্যতা যাচাই করতে বলে, কখনো একসাথে বিপরীতযোগ্য
হলে টি ইনভার্স নির্ণয় করতে বললে আমরা যা তিনটাই একসাথে আলোচনা করে ফেলবো। তাহলে আমরা প্রথম বিপরীতযোগ্য কিনা সেটা দেখব। Examine whether the linear operator T such that R3 to R3 defined by Txyz equal to এত is invertible or not, অর্থাৎ বিপরীতযোগ্য কি না সেটা আমরা দেখব। If the operator is invertible, অর্থাৎ যদি বিপরীতযোগ্য হয়, then find T inverse, আমরা T inverse নির্ণয় করব। Also verify the result, অর্থাৎ যে রেজাল্টটা পাবো বা ফলাফলটা পাবো সেটা আমরা ভেরিফাই করে দেখব, অর্থাৎ যাচাই করে দেখব। তাহলে আমরা কি কি দেওয়া আছে লিখবো আগের মতোই। Txyz equal to এত, আমরা এখান থেকে প্রথমে Txyz equal to ABC ধরে নিব, যেখানে ABC belongs to R3, অর্থাৎ তিন মাত্রিক জগতের, এই কারণে ABC তিনটা এলিমেন্ট ধরবো। তাহলে Txyz equal to আমরা এখানে লিখলাম। আবার ওই যে দেখো দুটি ক্রমজোড় সমান, অতএব আমরা এখানে সমীকরণ লিখে ফেলবো। লেখার পরে এটাকে আমরা ইসালন আকারে প্রকাশ করব। ইসালন আকারে প্রকাশ করার পরে আমরা তৃতীয়টা থেকে z equal to পাবো c - a/2, দ্বিতীয়টা থেকে আমরা y equal to পেয়ে যাব ক্যালকুলেশন করে c - b/2, এবং প্রথমটা থেকে x equal to পাবো a - y plus z, that is মান বসে শেষ পর্যন্ত পাবো আমরা a কত plus b/2, আমরা পেয়ে যাব a plus b/2। তাহলে আমরা যেহেতু দেখো একক সমাধান পেয়ে গেলাম, অতএব বলবো যে আমরা টি একটি বিপরীতযোগ্য ফাংশন, অর্থাৎ আমরা txy abc যে কোনো তিনটি স্কেলার ধরে নেব। ধরে নেওয়ার পরে সেখান থেকে ইসালন আকারে প্রকাশ করার পরে আমরা যদি xyz এর একক সমাধান পেয়ে যাই, তখন আমরা বলবো যে এটা কি বিপরীতযোগ্য। আমরা আরেকভাবে বিপরীতযোগ্য প্রমাণ করতে পারি কার্নেল দিয়ে, আমরা সেটাও দেখবো কিভাবে কার্নেল দিয়ে বিপরীতযোগ্যতা প্রমাণ করে। আমরা বিকল্প পদ্ধতি করব। কার্নেলের সাহায্যে আমরা xyz belongs to কার্নেলটি ধরবো। তাহলে কার্নেলের সংজ্ঞাটা আমরা লিখব। কার্নেলের সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারবো Txyz equal to 0 0 0, Txyz এর মানটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা কি কাজ করব, এখান থেকে সমীকরণ আকারে লিখব, ইসালন আকারে প্রকাশ করব। ইসালন আকারে প্রকাশ করার পরে আমরা এখানে সমাধান করব। তো তোমরা মনে রাখবা কার্নেল পদ্ধতিতে যদি তোমরা বিপরীতযোগ্যতা যাচাই করো, এভাবে ধরে তোমরা যদি xyz equal to তিনটায় যদি শূন্য পেয়ে যাও, তখন এটা বিপরীতযোগ্য হবে। তাহলে আমরা শেষ সমীকরণ থেকে z equal to 0 লিখতে পারবো। z এর মান দ্বিতীয় সমীকরণে বসিয়ে দিলে z equal to 0 বসালে y ও 0 হয়ে যাবে, আর y এবং z এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমরা x 0 পেয়ে যাব। অর্থাৎ কার্নেলটি equal to 0 0 0, আর আমরা যেহেতু কার্নেলটি শূন্য পাবো তাই এটি অব্যতিক্রমী, তাই এটি বিপরীতযোগ্য। তাহলে আমরা দুইটা পদ্ধতির বিপরীতযোগ্যতা দেখাবো। একটা হলো Txyz equal to abc ধরে, সেখান থেকে abc ধরে আমরা যদি সমাধান করে xyz এর একক সমাধান পাই তাহলে বিপরীতযোগ্য, আর কার্নেল ধরে xyz belongs to কার্নেল ধরে এখান থেকে যদি কার্নেলের মান আমরা 0 0 পাই তাহলে বলবো এটা কি বিপরীতযোগ্য। তোমরা যে পদ্ধতি পারো সেই পদ্ধতিতে কাজ করবে। T ইনভার্স নির্ণয় করব। তাহলে আমাদের Txyz equal to abc দেখো, বা T ইনভার্স abc equal to আমরা পাবো xyz। তাহলে দেখো তোমরা যদি প্রথম পদ্ধতি করো তাহলে তোমাদের একটা সুবিধা হলো এই মানটা কিন্তু আগে বের করে রেখেছি, এখন বসিয়ে দিতে পারবা। তাহলে আমরা দেখো এখান থেকে লিখতে পারবো T ইনভার্স abc equal to xyz। আমরা xyz এর মান প্রথম পদ্ধতিতে কাজ করে রেখেছি, সেখান থেকে আমরা x এর মান পাবো a plus b/2, y এর মান পেয়েছি c minus b/2, z এর মান পেয়েছি c minus a/2। সুতরাং T ইনভার্স abc এর জায়গায় আমরা xyz বসিয়ে দেব। তাহলে abc এর জায়গায় অনুরূপ চেঞ্জ করব xyz। ফলাফল যাচাই করব। ফলাফল যাচাইয়ের ক্ষেত্রে আমরা যদি t ইনভার্স গুণ করার পরে যদি i পেয়ে যাই, তখন আমরা বলবো যে এটা কি যাচাই হলো। তাহলে t ইনভার্স, তাহলে t ইনভার্স xyz, তাহলে t ইনভার্স এর মানটা আমরা বসিয়ে দিলাম x plus y/2 কমা দিয়ে z minus y/2 কমা দিয়ে z minus x/2। তাহলে এখন কি হয়ে গেল txyz। তাহলে আমরা txyz এর সংজ্ঞাটা বসাবো। txyz এর সংজ্ঞা ছিল আমাদের x minus y, x plus y minus z,
দেখো তাহলে x বলতে x প্লাস ওয়াই বাই টু, y বলতে z মাইনাস ওয়াই বাই টু, আর z বলতে z মাইনাস এক্স বাই টু। তাহলে x প্লাস ওয়াই মাইনাস জেড। দ্বিতীয় এলিমেন্ট ছিল আমাদের x মাইনাস ওয়াই প্লাস জেড। তাহলে দেখো x মাইনাস ওয়াই প্লাস জেড। তৃতীয় এলিমেন্ট ছিল আমাদের x প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ তিনটাই যোগফল। তাহলে তিনটা করবো, এরপর লসাগু করব। লসাগু করার পর আমরা কি পেয়ে গেছি? x y z পেয়ে গেছি। দ্যাট ইজ কি x y z পেয়ে যাওয়া মানে দ্যাট ইজ কি আইডেন্টিটি আই। অতএব আমরা বলবো যে ফলাফল সত্য, অর্থাৎ যাচাই করা হলো। তাহলে তোমরা এই অঙ্কটা করে রাখবে, এই টাইপের অঙ্ক প্রায় সময় আসে। উদাহরণ 6, একটি যোগাশ্রী রূপান্তর টি সাজ দ্যাট r3 to r4। এবার খেয়াল করে দেখো, r3 to r4 নির্ণয় করো যাহা ইমেজটি এত দ্বারা সৃজিত। যার ইমেজটি এত দ্বারা সৃজিত, আমরা এটার জন্য যোগাশ্রী রূপান্তর নির্ণয় করব। ফাইন্ড এ লিনিয়ার ট্রান্সফরমেশন t such that r3 to r4 whose image is generated by এত, যার ইমেজ এত দ্বারা সৃজিত হয়। তাহলে আমরা যেহেতু ইমেজ বের করব, আমরা একটাও বলেছি ইমেজ বের করা মানে আদর্শ ভিত্তির সাপেক্ষে। তাহলে এবং r3 এর ইমেজ, অতএব e1 e2 e3 লিখব। t1 বের করে রাখবো, আমাদের এখানে দেওয়া আছে কত? 1 2 0 -4। t2 দেওয়া আছে 0 2 0 -1 3। তাহলে t3 যেহেতু এটা দেওয়া নেই, এবার এই কারণে t3 টাকে আমরা 0 0 ধরে নিব। তাহলে দেখো t1 3 মাত্রিক, কিন্তু আমাদের যেহেতু রূপান্তরটা ছিল দেখো r3 to r4, তাহলে t এর সাথে হবে r3 অর্থাৎ 3 মাত্রিক, r4 এর মানটা হবে 4 মাত্রিক। তাহলে আমাদের ইমেজটি দেওয়া ছিল, ইমেজটি এর ভিত্তি দেওয়া ছিল দুটি ভেক্টর। তো আমরা t1 এর জন্য প্রথমটাকে ধরে নিলাম, t2 এর জন্য দ্বিতীয়টাকে ধরে নিব, আর যেহেতু তৃতীয়টা নেই অতএব t3 টাকে আমরা 0 ধরে নিব। আর এখানে 0 0 0 0 অর্থাৎ 4টা ধরবো, কারণ এগুলা r4 এর এলিমেন্ট। তারপর আমরা ধরে নিব x y z belongs to r3। তাহলে আমরা পাই x y z equal to, আমরা ধরে নিব x e1 plus y e2 plus z e3। উভয় পক্ষে আমরা t নিয়ে কাজ করব, যেহেতু আমরা ইমেজটি নির্ণয় করব অর্থাৎ t x y z, আর যোগাশ্রী রূপান্তর নির্ণয় করব অর্থাৎ x y z নির্ণয় করব। তাহলে t x y আমরা নিব, অর্থাৎ উভয় পক্ষে t নিলে তাহলে x y z আমরা, যেহেতু এখানে আমাদের স্কেলার, তাহলে x t e1 plus y t e2 plus z t e3। এখান থেকে x t e1 এর মানটা বসাবো, t e2 এর মানটা বসাবো, e3 এর মানটা বসাবো। x দ্বারা গুণ করব, y দ্বারা গুণ করব, z দ্বারা গুণ করব। এবার আবার যোগ করে ফেলবো। যোগ করার পরে আমরা পেয়ে যাব t x y z equal to x plus 2y 2x, minus y, minus 4x minus 3y। তাহলে আমরা t x y z পেয়ে গেলাম। এই নির্ণয় যোগশ্রী রূপান্তর। খুব সহজ একটা অঙ্ক, তোমরা ধরে কাজ করতে পারলে হবে। উদাহরণ 7, একটি ম্যাট্রিক্সের সারি জগৎ, কলাম জগৎ এবং শূন্য জগতের বৃত্তীয় মাত্রা নির্ণয় করো। Find the basis and dimension for row space, column space and null space of a matrix A। অর্থাৎ এই আমাদের এই ম্যাট্রিক্সটার আমরা সারি জগৎ ও কলাম জগৎ। তাহলে সারি জগতের বৃত্তীয় মাত্রা সবসময় মনে রাখবা, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সের ইসালন আকারে প্রকাশ করার পরে যা পাবো সেখান থেকে আমরা সারি জগতের বৃত্তীয় মাত্রা নির্ণয় করব। তাহলে আবার বলতেছে সারি জগতের মাত্রা মানে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটাকে সারি ইসালনে রূপান্তর করব, রূপান্তর করার পরে সেখান থেকে আমরা বৃত্তীয় মাত্রা নির্ণয় করব। তাহলে ম্যাট্রিক্সে দেওয়া আছে, ইসালন আকারে আমরা প্রকাশ করব। এটা আর ব্যাখ্যা করব না, তোমরা সবাই পারার কথা। আমরা প্রথম 2 এর নিচের এলিমেন্ট গুলো দ্বিতীয় সারিতে সবগুলোতে শূন্য করব, কিন্তু আমরা প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান সবগুলোতেই কি শূন্য পেয়ে গেলাম। যাক, আমরা যাব ইসালনে। দেখো শেষ দুটা থেকে আমরা একটা আকারে লিখতে পারি। শেষ দুটা থেকে আমরা যখন আবার বিয়োগ করলাম, শেষটাতে আমরা সর্বশেষ আমরা সারির থেকে কি পেয়ে গেলাম? শূন্য পেয়ে গেলাম। তাহলে আমাদের অশূন্য সারি সংখ্যা কয়টি? 3টি। অতএব এটার বৃত্তি হবে, মাত্রা হবে 3।
আর বৃত্তি হবে আমাদের, এটাকে আমরা একটু আবার ভাগ করে লিখেছি। দেখো দ্বিতীয় সারিটাকে আমাদের 3 দ্বারা ভাগ করা যায়, তৃতীয় সারিটাকে আমাদের -6 দ্বারা ভাগ করা যায়। তো তোমরা এটা অপশনাল, এটা ভাগ করলেও করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই, যা আছে তা নিয়ে কাজ করবা। তাহলে আমরা কিন্তু ওটার শেষটাতে তাহলে বৃত্তি পেয়ে যাবো কত, ওই যে প্রথম সারি কমা দিয়ে দ্বিতীয় সারি কমা দিয়ে তৃতীয় সারিটা লিখবো। আর যেহেতু 3টে অশূন্য সারি বিদ্যমান, অতএব সারি জগতের মাত্রা হয়ে যাবে আমাদের 3। খুব সহজ, শুধু তোমাদের ইসালনটা সঠিকভাবে করলেই হবে। কলম জগতের মৃত্যু মাত্রা হবে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করার পরে যা পাবো সেটাকে ইসালনে প্রকাশ করার পরে দিই, সেখান থেকে আমরা বৃত্তি মাত্রা নির্ণয় করব। তাহলে কলম জগৎ আমরা এই ট্রান্সপোজ বের করলাম, ইসালনে প্রকাশ করব। তোমরা সঠিকভাবে ক্যালকুলেশনটা করবে, কারণ এবারে 5টা কলম হয়ে গেছে, 5টা কলম থেকে ইসালনে প্রকাশ করতে। তাহলে আমরা শেষ পর্যন্ত পেয়ে গেলাম 3টে অশূন্য সারি। আর এখান থেকে আমরা তাহলে বৃত্তি পেয়ে যাব অশূন্য সারি 3টে এবং কলম তার মাত্রা হয়ে যাবে 3। এবার আসে শূন্য জগতে। শূন্য জগতে বৃত্তি মাত্রা হবে x = 0 আকারে লেখার পরে সেটাকে সমাধান করে বৃত্তি মাত্রা বের করব। তাহলে শূন্য জগতে বৃত্তি মাত্রা বের করব x = 0। এখানে 0 বলতে আমরা 0 0 যতগুলো দরকার হয় এই মাত্রা অনুযায়ী সেটা লিখব। সমীকরণ জোটকে সমাধান করে যা হবে সেখান থেকে আমরা শূন্য জগতের বৃত্তীয় মাত্রা নির্ণয় করব। তাহলে x = 0, তাহলে ax যেটা আমাদের 5টা কলম আছে, অর্থাৎ 5টা আমাদের সলক আসবে। এখান থেকে আমরা প্রথমে গুণ করার পরে আমরা এখান থেকে সমীকরণ আকারে লিখব, আবার একই কাজ ইসালন আকারে প্রকাশ করব। তো ইসালন আকারে প্রকাশ করার জন্য আমরা প্রথমে 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণকে পরস্পর স্থান বিনিময় করে নিয়েছে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। আমরা এরপর স্টেপে আসবো, সর্বশেষ স্টেপে চলে এসেছি। শেষ দুটা সমীকরণ থেকে আমরা s = 0 s = 0 অর্থাৎ দুটা থেকে ইচ্ছা করলে সরাসরি একটাই লিখতে পারতাম। তাহলে দেখো আমাদের এখানে 5টা সলক আছে, 5টির মধ্যে 3টা সমীকরণ মাত্র, অর্থাৎ 2টি স্বাধীন সলক। যেহেতু স্বাধীন সলক 2টি, তার মানে মাত্রা তার 2 হয়ে যাবে। স্বাধীন সলক এবারে তোমাকে একটু হিসাব করে ধরতে হবে। দেখো s = 0 পেয়ে গেলাম, তাহলে আমাদের দ্বিতীয় সমীকরণটা হিসাব করে এখন স্বাধীন সলক ধরতে হবে। z টা 0 পেয়ে গেলাম, z এবং t থেকে একটাকে ধরতে হবে, কারণ যেহেতু s এর মান 0 পেয়ে গেছি, z এবং t থেকে একটা ধরতে হবে। তাহলে z ধরলে t পেয়ে যাবে, t ধরলে z পেয়ে যাবে, তার মানে আমাদের z s t এই তিনটা পেয়ে গেছে। তাহলে আবার আর বাকি থাকবে xy, তাহলে xy থেকে একটা ধরতে হবে। দেখো এবারে ইচ্ছা করে সর্বশেষ সমীকরণ থেকে আমরা স্বাধীন সলক ধরতে পারবো না, আমাদেরকে একটা হিসাব করে কাজ করতে হবে। তাহলে দ্বিতীয় সমীকরণের থেকে আমাদের t ধরলাম, আর প্রথম সমীকরণ থেকে আমরা y কে ধরলাম। তাহলে আমাদের স্বাধীন সলক ধরার মানে উদ্দেশ্য হলো যাতে আমরা সমীকরণ জোটের একটা কি সমাধান বের করতে পারি। তাহলে আমরা t = a ধরলাম, y = b ধরে নিলাম। তাহলে সর্বশেষ সমীকরণ থেকে s = 0 পাবো। s এর মান আমরা দ্বিতীয় সমীকরণে s এবং t এর মান বসিয়ে দিলে z = হয়ে যাব -a, আর প্রথম সমীকরণ থেকে আমরা x এর মানটা বের করব। x এর মান পেয়ে যাব আমরা b + 2a - a। এখান থেকে এখন আমরা দ্যাট ইজ x = পেয়ে যাব -a - b। এখান থেকে এখন আমরা বৃত্তি বের করব, সেখানে x y z s t। তাহলে x এর মান বসাবো, y এর মান বসাবো, z এর মান বসাবো, s এর মান 0, t এর মান a বসাবো। এই দুটাকে আমরা এমন ভাবে সাজাবো দুটা ম্যাট্রিক্স আকারে, যেহেতু a b দুটা মাত্র ধ্রুবক আছে, দুটা ম্যাট্রিক্সের a b দ্বারা গুণ করে এমন ভাবে সাজাবো যাতে আমাদের ওই যে ওই ম্যাট্রিক্সটা ফিরে আসে, অর্থাৎ -a - b b - a 0 a এই ম্যাট্রিক্সটা ফিরে আসে। এটা তোমরা এই ক্যালকুলেশনটাও কিন্তু সঠিকভাবে কাজ করতে হবে, না তোমাদের ভুল হয়ে যাবে।
অথবা আমরা এখান থেকে এই কলাম থেকে ইচ্ছা করলে বলতে পারি, আমরা সারিতে রূপান্তর করে বলতে পারি। আমরা সারিতে রূপান্তর করলাম, সারিতে রূপান্তর করার পরে আমরা অতএব বৃত্তি বলে ফেলতে পারবো এই দুটি বৃত্তি এবং তার মাত্রা হয়ে যাবে, যেহেতু দুটি কি আমাদের স্বাধীন চলক ছিল, মাত্রাও তার 2 হয়ে যাবে। তাহলে আমরা এই অঙ্কটা শেষ করলাম। তো তোমাদের এই অঙ্কটা একটু দেখো, ক্যালকুলেশনটা হলো বড় কথা, বিশেষ করে প্রত্যেকটা অঙ্ক প্রায় ঘুরে ফিরে তোমাদের ইসালন আকারটা আসতেছে। তো তোমরা ইসালন আকারটা করে ফেলবে সঠিকভাবে, যাদের ইসালন সঠিক হবে তাদের অঙ্কগুলো হয়ে যাবে। তো অঙ্কটা একটু বড়, তো তোমরা মনে রাখবে, আবার বলতেছি, সারি জগতের ভিত্তি হবে যে ভিত্তি মাত্রা হবে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে, সেই ম্যাট্রিক্সটাকে আমরা ইসালন আকার প্রকাশ করব। সেটা থেকে আমরা অশূন্য সারি সংখ্যা হবে তার মাত্রা এবং অশূন্য সারি হবে ভিত্তি। কলাম জগতের ভিত্তিও মাত্রা বের করব, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটা ট্রান্সপোজ বের করব। ট্রান্সপোজ বের করার পরে একই রকমের আমরা কি করব, একই রকমের সেটাকে ইসালনে প্রকাশ করব, সেখানে একইভাবে আমরা ভিত্তি মাত্রা নির্ণয় করব। শূন্য জগতের ভিত্তিও মাত্রা হবে কি, আমাদের x = 0 আকারের লিখে যে সমীকরণ জোট পাবো, সেই সমীকরণ জোটের সমাধান থেকে আমরা শূন্য জগতের ভিত্তিও মাত্রা নির্ণয় করব। তো তোমরা